নোটগুলো মানে অনেক অনেক মানে বিগ অ্যামাউন্ট, প্রায় 20 কোটি টাকা কম হবে না, এত চাই এরকম অনেক টাকা সব 1000 নোটগুলো এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল 2000। শর্ট প্যান্ট পরা অবস্থায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এম এ আরাফাতকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়েছে। অবশেষে গুলশান থেকে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অবশেষে শব্দটির কারণে বলছি, কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় তো অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাদের মধ্যে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন, বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন, তাদের মধ্যে মোহাম্মদ আলী আরাফাত একজন। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, ব্রেকিং খবর। কিছুক্ষণ আগে জানা গেছে পতিত শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেফতার হয়েছেন গুলশান। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। 103 বস্তা টাকা সহ গ্রেফতার হয়েছে আরাফাত। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে গ্রেফতার হলেন আরাফাত। অবশ্যই কিন্তু জানা গেছে আরাফাত কিন্তু বোরকা পরেও পালাতে গিয়েও রক্ষা হলো না, শেষ রক্ষা হয়নি আরাফাতের। অবশেষে কিন্তু সেনাবাহিনীর হাতেই আরাফাতের শেষ জীবন ত্যাগ করতে হয়েছে এবং তাকে শেষ বন্দীটা হতে হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। শেষে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছে এবং কিভাবে সে গ্রেপ্তার হলেন। হাসানুল হক ইনু কী কী করেছিল সকল কর্ম কিন্তু সামনে এসে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আওয়ামী লীগের প্রতিটা ঢাল ভেঙে যাচ্ছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত রূপে সবকিছু দেখতে পারেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখন এই ভিডিওতে একটি লাইক দেননি, দ্রুত এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিক বিষয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। গুলশান থেকে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অবশেষে শব্দটির কারণে বলছি, কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় তো অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাদের মধ্যে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন, বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন, তাদের মধ্যে মোহাম্মদ আলী আরাফাত একজন। তিনি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের, এবং সজীব ওয়াজেদ জয় গ্যাংয়ের যে দুজন মন্ত্রী ছিলেন, জোনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুজনই গ্রেফতার হলেন। তাকে শুধুমাত্র আমরা খুঁজছি ব্যাপারটা সেরকম না, তাকে হিরো আলমও খুঁজছেন। কয়েকদিন আগে হিরো আলম সাংবাদিকদের বলেছেন তিনি মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন এবং তাকে পাওয়া গেলে তিনি তার বিরুদ্ধে মামলা করবেন। এখন তাকে পাওয়া গেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। অবশ্যই হিরো আলম সম্ভবত তার বিরুদ্ধে এখন মামলা করবেন, কারণ আমাদের মনে থাকবার কথা 2023 সালের উপনির্বাচনে, ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত, এবং সে সময় নির্বাচনের দিন যেভাবে আক্রমণ করা হয়েছিল হিরো আলমের উপরে এবং তাকে পেটানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, তিনি যে দৌড়ে পালাচ্ছিলেন সেই ছবিটা নিশ্চয়ই আমাদের সামনে এখনও স্পষ্ট। এবং সেটার কথা স্মরণ করে দিয়ে তিনি বলেছেন সেই নির্বাচনে হিরো আলম জিতেছিলেন, কিন্তু তাকে জোর করে হারানো হয়েছিল এবং সেদিন মোহাম্মদ আলী আরাফাতের সমর্থকরা তাকে পিটিয়েছিলেন। এ কারণে তিনি এখন তাকে খুঁজছেন। যাই হোক, আরাফাতের গ্রেফতারের খবরের লিঙ্কটা আমাকে প্রথম পাঠিয়েছে মাহমুদুর রহমান মান্নার গাড়ি চালক মোতালেব ভাই। মোতালেব ভাইও বুঝতে পেরেছেন যে এই মানুষটা গ্রেফতার হওয়ার ব্যাপার নিয়ে আমার আগ্রহ আছে, এ কারণে তিনি আরাফাত গ্রেফতার হওয়ার সাথে সাথে যখন খবরটা পেয়েছেন তখন তিনি লিঙ্কটা আমাকে পাঠিয়েছেন। এরকম আমার মতো নিশ্চয়ই আমাদের অনেকেরই আগ্রহ ছিল আরাফাত কোথায় আছে, আরাফাত পালিয়ে যেতে পেরেছে কিনা, দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে কিনা, কিংবা তিনি কবে গ্রেফতার হন। এবং এতদিন পরে এসে তিনি গ্রেফতার হলেন। তবে 14ই আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছিল তিনি ফ্রান্সের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তবে ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে সাথে সাথে এই বিষয়টি নাকচ করা হয় এবং তারা জানিয়েছিল মোহাম্মদ আলী আরাফাতকে তারা আশ্রয় দেয়নি। এই লোকের অপকর্মের তো শেষ নেই। আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা মেশিন কাজ করতো সেটা মূলত নিয়ন্ত্রণ করতেন মোহাম্মদ আলী আরাফাত, এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হওয়ায় তাকে নিয়ে কখনো কোথাও কোনো প্রশ্ন উত্থাপিত হতো না এবং তিনি যাচ্ছে তাই করতে পারতেন। জোনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাত, এই দুজন সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এবং সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টগুলোতে যে টাকাগুলো চলে গেছে বিদেশে পাচার হয়েছে সেটাও এই দুজনে নিয়ন্ত্রণ করতেন। ফলে এখন মোহাম্মদ আলী আরাফাতকে রিমান্ডে নেবার পর হয়তো অনেক তথ্যই আমাদের সামনে আসবে, তবে আমরা এখনও জানি না তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এই দেখানো শব্দটা আমরা চাই না, আমরা চাই স্পেসিফিক কারো অপরাধ, সেই অপরাধের উপরে মামলা হবে এবং সেখানে তাকে গ্রেফতার করা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যদি প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসাবাদ করা হবে। ঢালাওভাবে রিমান্ড চাওয়ার সাথে সাথে রিমান্ড দিয়ে দেওয়া, সেটাও আমরা সমর্থন করি না। বিচার বিভাগকে সত্যিকার অর্থেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, সেটা লোয়ার কোর্ট হোক কিংবা হায়ার কোর্ট, দুই জায়গাতেই এই সুযোগটা থাকতে হবে, না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, এই কথাগুলো আমরা যখন বলছি তখন অনেক সময় দেখি মানুষ এক ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া দেখান, কিন্তু এখানে বিষয় হচ্ছে এই মানুষগুলোকে যারা এত অপরাধ করেছে,
যাদের অপরাধের কোনো শেষ নেই, তাদেরকে যদি আপনি স্পেসিফিক তাদের অপরাধের জন্য গ্রেফতার করতে না পারেন, সেই মামলায় যদি আপনি তার সাজা নিশ্চিত করতে না পারেন, তাহলে তারা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবে। কারণ যেটা যার অপরাধ না, সেখানে আপনি তাকে গ্রেফতার দেখালেন, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারবেন না। আর আপনি যদি জোর করে প্রমাণ করতে যান, তাহলে তো সেই আগের মতোই আওয়ামী লীগের শাসন আমলে যে অবস্থাটা ছিল, সেই অবস্থাতে আমরা আবার ফিরে আসবো। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না এবং বিচার বিভাগকে আমরা স্বাধীন বলতে পারবো না। আন্তর্জাতিক বিষয়ে আবারও প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সরকারকে, কিংবা এরপরে যে সরকারই আসুক না কেন। কিন্তু আমরা সেটা চাই না। আমরা শেখ হাসিনার 15 বছরের দুঃশাসনে ফিরে যেতে চাই না, এবং সেটার ছিটে ফোটাও আমাদের নতুন বাংলাদেশে আমরা চাই না। এ কারণেই তাদের সত্যিকারের যে অভিযোগ তাদের বিরুদ্ধে, সেই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করে সেই মামলায় তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তারপর তাদের বিচারটা এগিয়ে নিয়ে যেতে হবে। মূল বিষয় হলো মোহাম্মদ আলী আরাফাতকে রিমান্ডে নিলে এবং তাকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তোবা খুব সম্ভব শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের অনেক অপকর্মের তথ্য বেরিয়ে আসবে। এবং সেক্ষেত্রে জোনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাতকে যদি সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তোবা তাদের দুজনেরও নানান অপকর্ম চলে আসবে তাদের কথার মধ্য দিয়ে। আমরা এখন পর্যন্ত জানি না, যেহেতু কোর্ট মামলায় গ্রেফতার করা হয়েছে, রিমান্ড চাওয়া হবে কিনা এগুলো সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না। যখন জানবো সেই বিষয়ে কথা বলবো। এবং অবশ্যই মোহাম্মদ আলী আরাফাত যখন গ্রেফতার হয়েছেন, তার অপকর্ম নিয়ে অবশ্যই আলাদা করে কোনো একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু যেহেতু হিরো আলম বা আমার মতো অনেকেরই মোহাম্মদ আলী আরাফাত কোথায় আছেন, পালিয়ে যেতে পেরেছেন কিনা, কিংবা তিনি কবে গ্রেফতার হচ্ছেন, কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আগ্রহ ছিল। এবং যেহেতু আমরা খবরটা পেলাম তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করছি। কিন্তু মোহাম্মদ আলী আরাফাত, সজীব ওয়াজেদ জয় এবং জোনায়েদ আহমেদ পলক, এই গ্যাংয়ের নানান অপকর্ম নিয়ে আলাদা করে কোন একটা ভিডিওতে নিশ্চয়ই কথা। দর্শক, ব্রেকিং খবর কিছুক্ষণ আগে জানা গেছে, পতিত শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন গুলশান থেকে। খুবই আলোচিত সমালোচিত ছিলেন মোহাম্মদ এ আরাফাত, এবং তার আরেকটি অন্যতম পরিচয় হচ্ছে যে তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, এবং এই বন্ধু হওয়ার কারণে অনেককে ডিঙিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ক্ষমতাশালী ছিলেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন, এবং তিনি মন্ত্রী এমপি হবার আগ থেকেই তিনি আলোচিত ছিলেন। এবং যেই আওয়ামী লীগের পক্ষে যে দার্শনিক যুক্তি তর্ক সবকিছুই তিনি উপস্থাপন করতেন। এবং তার একটি প্রতিষ্ঠান আছে সিআরএস, যেখানে সরকারিভাবে অর্থ বরাদ্দ হতো, তার মাধ্যমে তিনি অনেক রকম তার প্রতিষ্ঠান বা তার নেতৃত্বে গুজবও ছড়ানো হতো, প্রচার প্রোপাগান্ডার নাম করে। এরকম নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের তুলনায় মোহাম্মদ আরাফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। তার অবস্থান খুবই শক্তিশালী ছিল, এবং সর্বশেষ পর্যায়ে যে অবস্থা ছিল, প্রথমে উপনির্বাচন, যেই উপনির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন হিরো আলমকে হারিয়ে, সেটিও ছিল খুব বিতর্কিত একটি উপনির্বাচন। হিরো আলমকে শারীরিকভাবে অপদস্থ করে, নির্যাতন করে সেই আসনটি ছিনিয়ে নেওয়া হয়, অথবা তিনি হয়তো জিতলেও প্রতিপক্ষের প্রতি তার বা তার দলের আচরণ ছিল সাংঘাতিক রকম দৃষ্টিকটু। এবং হিরো আলমের এই পক্ষে বাংলাদেশে অবস্থিত সকল দূতরা বিবৃতি দেয়, এবং বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে এই বিতর্কটা সামনে চলে আসে। তারপরে যে নির্বাচন, সেই নির্বাচনেও ঢাকার গুলশান থেকে তিনি নমিনেশন পান। অথচ মানে এই আসনে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ছিলেন, তাদেরকে বাদ দিয়ে, যেহেতু একেবারে শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ছিলেন, সুতরাং তাকে নমিনেশন দেওয়া হয়। এবং তারপরে নতুন যে মন্ত্রিসভা হয়, সেই মন্ত্রিসভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান, এবং কার্যত তিনি প্রতিমন্ত্রী হলেও পুরো মন্ত্রণালয়ে তার কোনো উপরে কোনো ফুল মন্ত্রী ছিল না, ফলে তিনি মন্ত্রণালয় চালাচ্ছিলেন এই গত 6-7 মাস পতন হওয়ার আগ পর্যন্ত। তো নানা কারণে মোহাম্মদ আরাফাতের এই গ্রেপ্তারটি গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে হয়তো সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হবে, বা কি ভাবে তথ্যগুলো তারা প্রচার করতেন, এখানে ফান্ড কিভাবে ব্যবহার হতো, সেগুলো নিয়ে নিঃসন্দেহে আলোচনা হবে। এবং সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ আসলে ইনভলভমেন্টটা কি, কোনো দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ততা আছে কিনা। আমার মনে হয় যে খাঁচা থেকে একজনকে বের করা হচ্ছে, তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে। তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন, মানে যেন গ্রেপ্তারটা না হন। সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পরেছিলেন বাঁচার জন্য, এটা ফেসবুকে বিভিন্ন কমেন্টে লিখছেন। কেউ বলছেন যে মাস্ক পরেছিল যেন তার চেহারাটা পাবলিক চিনতে না পারে, কিন্তু আসলে ওনাদেরকে মানুষ এতটাই দেখছে আর এতটাই ফেসগুলা পরিচিত যে ভাই এগুলা পড়েও আসলে কোনো কাজ হবে না। আজকে আমরা দেখেছি যে সরকারের সাবেক কি বলা হয় যে মন্ত্রী আরাফাত তিনি আটক হয়েছেন। হিরো আলম আবার ওইদিকে বড় ঘোষণা দিয়ে রাখছে আপনার সিনেমা বানানোর জন্য। তো আরাফাত কিভাবে আটক হলেন, আজকে এখানে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আনি। আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজন আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন। হজের ইহরাম কাপড় টাপড় বাইন্ধা উমরা হজের উদ্দেশ্যে যাবেন, চেহারা টেহারাটি ফেস টেস আসলে কি বলে যে বদলাইয়া দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের ইমিগ্রেশনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পাসপোর্টটা তো আর চেঞ্জ করতে পারেনি। যাই হোক, আরাফাত কিভাবে আটক হয়েছেন, অলরেডি আমি যখন নিউজটা করছি মাত্র আধা ঘন্টা আগে গুলশান থেকে আপনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে।
রাজধানীর গুলশান এলাকায় আরাফাতের উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, আর এরপর পরই সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ। তো গ্রেপ্তারের সময় এখানে গণমাধ্যমে এই তথ্যটা নাই, বাট কমেন্টের মধ্যে অনেকেই বলছেন যে তারা সেখানে দেখেছেন, তারা ছিলেন, অনেক আত্মীয় স্বজন নাকি ছিল বা এলাকাবাসী দেখেছে যে আরাফাতকে সেখানে দেখার পর যখন পুলিশ অভিযানটা চলবে তিনি টের পেয়ে মুখে মাস্ক লাগিয়েছিলেন যেন তার চেহারা চিনে না যায়, কিন্তু বডি হাইট চেহারা এটা লুকানোর সুযোগ ছিল না। আবার কেউ বলছেন যে বোরকা পরেছেন, তবে আমার কাছে মনে হয়েছে বোরকা পরার কমেন্টটা যারা করছেন এটা অতিরঞ্জিত। আরাফাত বোরকা পরার মতন আবার ক্যারেক্টার না, মাস্ক পরতে পারে। তবে ওনাদের এই গ্রেপ্তার নিয়ে সর্বশেষ আরাফাত সম্পর্কে একটা ইস্যু ছিল যে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পর আপনার ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়েছিল আরাফাত। পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল ঢাকার ফরাসি দূতাবাস। তারা বলেছিল যে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছে, এটা একটা গুজব, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, তাদের কাছে নাই। এখন কেউ কেউ বলছেন আমাদের যে সকল মন্ত্রীরা ধাপে ধাপে তারা ধরা খাচ্ছেন আর কি, একের পর এক ধরা খাওয়ার কয়েক ঘন্টার পরে আবার মামলাও হচ্ছে। তো তারা বেসিক্যালি সরকারেরই কোনো না কোনো একটা গোয়েন্দা সংস্থার কাছে আটক আছেন, হতে পারে সেটা ডিবি, হতে পারে সেটা ডিজিএফআই অথবা এনএসআই, আরো যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তাদের কাছে হেফাজতে আছেন। সেখান থেকে ধাপে ধাপে একজন দুইজন করে যারা খুবই আলোচিত ক্যারেক্টার তাদেরকে সেখান থেকে বের করা হচ্ছে। আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে কিভাবে ওই রংপুরের চিপা থেকে গ্রেপ্তার করা হয়, অথবা বিভিন্ন জায়গা থেকে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে, পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে। তো ওনাদের এই গ্রেপ্তার ইস্যুটাতেও কারো কারো মন্তব্যটা এমন। তবে আরাফাত সাহেব তিনি আপনার কি বলা হয় যে নির্বাচনটার মানে সরকার পতনের ঠিক 2 দিন আগে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটার জন্য কিন্তু ওনার কঠিন পানিশমেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। নানান ধরনের বক্তব্য ছিল, আর কথায় কথায় বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে 2জন ক্যারেক্টার ছিল খুব বেশি ঘন ঘন কথা বলতো সোশ্যাল মিডিয়াতে, কথায় কথায় জামাত বিএনপি, কথায় কথায় একটা চক্র জঙ্গি গোষ্ঠী। তো এই 2জন ব্যক্তিকে, একটা ছিল হাসানুল হক ওই যে আপনার তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিল, কি যে ওনার নাম ভুলেও গেছি, দেখেন তো তাড়াতাড়ি নাম ভুলে গেছি, হাসান মাহমুদ, আর এই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত দিন রাত্র এত বেশি কথায় কথায় জামাত ইসলাম আর কি বলা হয় যে আপনার মানে বিএনপি ইস্যুতে এত অতিরিক্ত কথা বলতো, যে কোনো কিছু ধাক্কায় নিয়ে ওদিকে ফালাইতো। তারা কিন্তু আসলে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা বাড়াইছে, কারণ অনেক প্রেক্ষাপট চোখের সামনে ঘটছে, মানুষ দেখছে, তারপর বলছে একটা মহল একটা চক্র বিএনপি জামাতের ইন্ধন সামহাও মানে এই যে অতিরঞ্জিত কর্মকাণ্ডের কারণে আজকে কিন্তু এই বিপদে আসছে। বলছিল এত পরিমাণ বুলেট আছে সরকারের কাছে, প্রতি সেকেন্ডে 5টা বুলেট দিলেও নাকি মানে শেষ হবে না, সরকার চাইলে 10 মিনিটে রাস্তাটা ক্লিয়ার করতে পারে। এই ধরনের বক্তব্যগুলো এখন হয়তো রিমান্ড হবে, আরো অনেক কিছু হবে। তো যাই হোক, জনাব হাসানুল হক ইনু আটক হয়েছেন গতকাল। এর আগে জনাব রাশেদ খান মেননও আটক হয়েছিলেন। এই মানুষগুলো আটক হওয়াটা আমাদের অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ডিমান্ড ছিল, এবং সেটা হচ্ছে। প্রশ্ন অনিবার্যভাবেই আসবে, এদেরকে আমরা ঠিক কিভাবে দেখব, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, আমরা তাদেরকে নিয়ে কি করবো, স্পেসিফিক। একটা কথা শুরুতে বলে নেওয়া ভালো যে আওয়ামী সরকারের সাথে যারা থেকে বিভিন্ন পদে ছিল, এটা এমপি হোক মন্ত্রী হোক, জনাব ইনু জনাব মেনন দুজনই মন্ত্রী ছিলেন, এমপি তো ছিলেনই তথাকথিত, এসব এমপিকে আমরা এমপি আসলে সরাসরি বলাটাই ঠিক না। তারা মন্ত্রী যেহেতু ছিলেন, তাদের প্রচুর দুর্নীতির স্কোপ তারা পেয়েছেন এবং করেছেন, আমরা এই ধরনের তথ্য দেখেছি। সুতরাং আমরা খুঁজলে তাদের বিরুদ্ধে ফিনান্সিয়াল দুর্নীতি যেগুলো ফৌজদারি অপরাধ, সেটাকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা বিচার করতে পারি, কোনো সন্দেহ নাই, সেটা হতে পারে। কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। আমার মনে হয় এই রিলেটেড একটা চিন্তা অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতের কোনো গণতান্ত্রিক সরকারের ভাবা উচিত হবে। মানে জনাব ইনু এবং জনাব রাশেদ খান মেননের বা 14 দলে আরও যারা যারা আছেন, তাদের মূল সমস্যার জায়গাটা কোনটা? এটা শুধু রাজনৈতিক দল না, আরও মানুষের মধ্যে ইনক্লুডেড হতে পারে, আমি আসবো সেই জায়গায়। এদের অপরাধটা এই না যে তারা ক্ষমতায় যেতে চান। ক্ষমতায় আসলে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য বা প্রধান কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া। আমরা যখন রাজনৈতিক দল তৈরি করি, আমাদের মাথায় মূল স্বপ্ন, মূল ইচ্ছা থাকে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমি আমার মতো করে দেশটাকে চালাতে চাই, এই তো রাজনীতি। সুতরাং ক্ষমতায় যেতে চায় কোনো সমস্যা নেই, তার জন্য জোট করায় কোনো সমস্যা নেই, তার জন্য নির্বাচন করায়ও কোনো সমস্যা নেই। সে কারণে 2008 সালে যখন এরা একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছিল, আমি সেটাকে ছাড় দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যদিও সেই নির্বাচন নিয়ে কেউ কেউ বলেন, আমরা আশা করি এখনকার স্বাধীন বাংলাদেশে সেই ভ্যালিড কোনো প্রমাণ যদি থাকে 8-এর নির্বাচন নিয়েও সেটা সামনে আসা উচিত। যাই হোক, মোটা দাগে ওই অ্যাকসেপ্টেড নির্বাচনে তারা গেছে এবং পরবর্তীতে তারা যখন এমপি মন্ত্রী হয়েছে, আমরা এটাকে কোনো সমস্যার কারণ হিসেবে দেখি না। কিন্তু পরবর্তীতে তারা যে কাজটা করেছেন, এটাকে খুব বড় একটা ক্রাইম বলে আমি মনে করি। ফিনান্সিয়াল যে ক্রাইম তাদের আছে তার চাইতে আরও অনেক বড়। সেটা হচ্ছে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙে ফেলা, এটাকে একটা সন্ত্রাসী মাফিয়া স্টেটে পরিণত করার ক্ষেত্রে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে এই ইনু মেননরা কাজ করেছেন। এটাই তাদের সবচেয়ে বড় ক্রাইম বলে আমি মনে করি, সিরিয়াস ক্রাইম। যেমন ধরুন 2014 সালে বিএনপি নির্বাচনে আসেনি, একতরফা একটা নির্বাচন হলো, কেউ বলতে পারে তর্কের খাতিরে। আমরা অনেক আলোচনা করেছি 2014 নির্বাচনও সংবিধানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, ওটাও অবৈধ নির্বাচন। কিন্তু 2018 সালে রাতে যে সিলমারার ভোট হয়েছিল, সেই ভোটে তো এই দুজন নির্বাচিত হয়েছেন। আমাদের ভবিষ্যতে এইভাবে এই নির্বাচনগুলোতে কারা পার্টিসিপেট করেছেন, কারা তথাকথিতভাবে নির্বাচিত হয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের আলাপ আনতে হবে, কোনো সন্দেহ নেই। সো এগুলোতে ছিলেন এবং তারা ক্রমাগত কথা বলে গেছেন
একটা সন্ত্রাসী অবৈধ মাফিয়া সরকারের পক্ষে। তার মানে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হওয়ার মাধ্যমে যে আমাদের প্রতিটা ইনস্টিটিউট নষ্ট হয়ে গেছে, আমাদের জুডিশিয়ারি নাই, আমাদের লেজিসলেচার নাই, আমাদের নির্বাচন কমিশন নাই, আমাদের দুর্নীতি দমন কমিশন নেই, আমাদের পুলিশ, মানে যেগুলো সরাসরি সাথে জড়িত সরকারের প্রশাসন পুলিশ সরিয়েই রাখি, একেবারে কনস্টিটিউশনাল বা সংবিধিবদ্ধ যেসব কমিশন বা প্রতিষ্ঠান সব কিছু শেষ করে দিয়েছে। এবং এই শেষ করার সাথে খুব জোর গলায় জনাব ইনু মেননরা ছিলেন। এর মধ্যে আমি যদি আরেকজনকে বেছেও নিতে হয়, একজনকে বেছে নিতে হয়, সেটা জনাব ইনু। জনাব ইনু শুধুমাত্র এই রেজিমকে সমর্থন করেছেন তা না, তিনি বিএনপির মতো একটা বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলটাকে এলিমিনেট করে দিতে চেয়েছেন। ওটা থাকতে পারবে না বাংলাদেশে, এইরকম আলাপ তোলার চেষ্টা করেছেন। কেউ কিছু বিরোধী কথা বললেই তাকে জামাত ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন এবং ধ্বংস করে দেওয়ার, মানে মূল সমস্যার জায়গায় যে সবাইকে ধ্বংস করে ফেলবেন। শেখ হাসিনা যা যা চাইতো সেটাই আপনি চেয়েছেন, করেছেন। আমি এটা নিয়ে হয়তো বিশদভাবে কথা বলবো, কিন্তু আজকে একটু ইঙ্গিত দিয়ে রাখা দরকার, সেটা হলো আমাদের একটা নতুন আইন হওয়া দরকার আছে কিনা, যেটার মাধ্যমে আমরা আসলে এই অপরাধগুলোর বিচার করব, যেখানে আপনি আসলে একটা মাফিয়াকে কোলাবোরেট করেছেন। মানে আওয়ামী সরকারের পক্ষে থাকা মানে কোনো একটা সরকারের পক্ষে থেকে গণতান্ত্রিক কথা বলা না। সুতরাং যে তথাকথিত সুশীল তাদেরকে ডিফেন্ড করে কথা বলেছে, যে সাংবাদিক, আমরা সাংবাদিক নামের বহু মানুষজনকে আমাদের চারপাশে দেখেছি যাদের কাজই ছিল এই সন্ত্রাসী, এই অপরাধী, এই ক্রিমিনাল মাফিয়াদের পক্ষে দাঁড়িয়ে কথা বলা। এই রকম মানুষের বিচার যেখানে করা যেতে পারে কোলাবোরেটর হিসাবে, মাফিয়ার কোলাবোরেটর এভাবে হতে পারে। আর ইনু মেননরা তো সরাসরি সেই জায়গাতে ছিলেন, এমনকি যারা কোলাবোরেট করেছেন। যদি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, গণতান্ত্রিকভাবে তার পক্ষে দাঁড়িয়ে কেউ যদি ব্যাটিং করতে চাইতো, তাকে নিয়ে আমরা সমালোচনা করতাম। তার খারাপ কাজকেও যদি তারা লেজিটিমাইজ করতে চাইতো, সেটাকে আমরা সমালোচনা করতাম, সেটাকে আমরা বয়ান দিয়েই কমব্যাট করার চেষ্টা করতাম। কিন্তু এই মাফিয়াকে ক্ষমতায় থাকার জন্য, মাফিয়াকে ক্ষমতায় রাখার জন্য যারা এভাবে কাজ করেছে, এগুলোকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখার অবকাশ নিশ্চয়ই আছে। আমাদের এই মুহূর্তে আমার জানা মতে এরকম কোনো আইন নাই। এরকম একটা আইন হওয়া দরকার। যারা যারা কাজ করেছেন, 18 সালে যারা রাতের ভোট করিয়েছেন, সেসব ডিসিএসপি বা অন্যান্য পজিশনে যারা কাজ করেছে, তাদের বিচার হবে না? এই প্রত্যেকটা এই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেলার জন্য ঠিক এইভাবে বিচারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের যেসব বিচারক বা অন্যান্যরা যারা যা যা করেছেন, সেরকম একটা কিছু করা দরকার হবে বলে আমার মনে হয়। বিস্তারিত এটা নিয়ে কথা বলবো, কারণ এই মানুষগুলোকে যদি আমরা শুধুমাত্র মত প্রকাশ বা এরকম কথার ক্ষেত্রে ছেড়ে দেই, সেটা অন্যায় হয়। আর জনাব ইনু মেননদের তো বিচার আসলে হওয়া উচিত জরুরি ভিত্তিতে, কারণ তারা স্পষ্টভাবে একটা মাফিয়া সরকারের অংশ হয়েছেন, ক্ষমতায় থেকেছেন, ক্ষমতার স্বাদ নিয়েছেন এবং ক্ষমতায় রাখার জন্য সমানে চেঁচামেচি করেছেন, অন্যদেরকে ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো প্রত্যেকটা অন্যান্য করাপশনের চাইতে আরও অনেক বেশি ভয়ঙ্কর। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।